দর্শক, যে প্রতিবেদনটি দেখলাম দেশের আর্থিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিএসএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। জি, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে নো উইন নো ভিত্তিতে 8টি প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, এর মাধ্যমে আসলে সফল হওয়া কতটা সম্ভব, এই চুক্তিকে কিভাবে দেখছেন? না, এই অর্থ পাচার একবার হয়ে গেলে সেটা ফেরত আনতে অনেক সময় লাগে, এটা বাস্তবতা। এবং আমরা দেখছি ফিলিপাইনের অভিজ্ঞতা আছে, অন্যান্য দেশের অভিজ্ঞতা আছে, তারা 15-20 বছর ধরে চেষ্টা করেছে, লেগেছিল। এবং এটা আসলে একটা জাতীয় বিষয়, মানে এই অর্থে যে আসলে টাকার পরিমাণটা হয়তো অনেক বড়, হ্যাঁ, কিন্তু একই সঙ্গে যেহেতু অনেক সময় বেশি লাগে, তো এবং প্রসিডিউরটা এতটা কমপ্লিকেটেড, আর এই প্রতিষ্ঠানগুলোর অনেকের হয়তো এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু সব মিলিয়ে আসলে আমাদের এখন আত্মসম্মানের একটা বিষয় আছে যে আমাদের টাকা চলে গেছে এবং যারা পাচার করছেন তারা ধরে নিয়েছেন যে একবার পাচার করলে আর ফেরত আনা যাবে না, বা যে বিভিন্ন সরকারগুলো অতীতে ছিল তারা আসলে চেষ্টা করে লেগে থাকেনি। এখন আমাদেরকে ওই সময় বিষয় চিন্তা করলে হবে না, আমাদের টাকা ফেরত আনতে হবে। এখন এতে সময় লাগুক আর না লাগুক, আমি মনে করি যে এটার জন্য লেগে থাকাটা একটা পলিটিক্যাল কমিটমেন্টের একটা মানে মেইন স্টেক হওয়া উচিত। এবং যে কোম্পানিগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আমি মনে করি যে তাদেরও একটা স্বার্থ আছে যে তারা লেগে থাকবে, তাদের তো একটা অপরচুনিটি কস্ট আছে। তারা যদি না পারে তাহলে সেক্ষেত্রে এটা সম্মানের বিষয়, তারা কিন্তু পরে কাজ পাবে না অন্য দেশে বা অন্য কোনো জায়গাতে। আর একই সঙ্গে যে তাদের যেহেতু ম্যান পাওয়ার এবং অনেক রিসোর্সেস খরচ হবে, এই কারণে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে প্রমাণ জোগাড় করে যাতে এই টাকাগুলো ফেরত নিয়ে আসা যায়। আমি মনে করি যে এটা উইন উইন সিচুয়েশন হবে বাংলাদেশের জন্য। সফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেক সময় লাগবে এটাতে, এটা মনে রাখতে হবে। তার কারণ যে সমস্ত দেশে গেছে, যেমন মার্কিন যুক্তরাজ্যে এখন একটা অনুকূল পরিবেশ আছে, তার কারণ সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে একজন প্রভাবশালী মন্ত্রী, তার কিন্তু অনেকগুলো সম্পদ বাজেয়াপ্ত হয়েছে এবং এখন বাংলাদেশের ফেভারে আছে এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে সাপোর্ট করতে আছে। কিন্তু যেমন সংযুক্ত আরব আমিরাত, সেইখানে সারা পৃথিবী থেকে অর্থ যায়, এখানে মানে কোনটা কালো টাকা কোনটা পাচার হওয়া টাকা এটা কিন্তু তারা দেখে না। এবং একই সঙ্গে থাইল্যান্ডের কথা যদি আমরা বলি, হংকং, সেখানে অনেক ইনভেস্টমেন্ট আছে, বা বেলজিয়ামে যে অর্থ গেছে, তো এখন এগুলো ফেরত আনবো কীভাবে? কানাডার টাকা যে বেগম পাড়া হয়েছে, তো এগুলো বাস্তবতা। এখন এই জায়গা থেকে আমাদেরকে এক লেগে থেকে এবং তথ্য প্রমাণ জোগাড় করে তারপরে ওই তাদের সঙ্গে যেটা বাইল্যাটারাল মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট, তো সেটা সাইন করতে হবে। করলে আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক টাকা ফেরত আনা সম্ভব। পাচার হওয়ার অর্থের বিষয়টা গেল। খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সরকারকে আসলে কতটা কঠোর হওয়া উচিত বা কি পরিকল্পনায় আগানো উচিত? হ্যাঁ, খেলাপি ঋণী যারা খুব শীর্ষ খেলাপি রয়েছেন তাদের অনেকে কিন্তু এখন জেলে আছেন, কিন্তু আলটিমেটলি সেটার কোনো টাইম লাইন নেই, কীভাবে টাকাটা ফেরত আসবে সেগুলো নিয়ে তারা নিজেরাও কিছু বলছেন না। তো এটা একটা বড় সমস্যার। খেলাপি ঋণের কিছু অর্থ কিন্তু অলরেডি পাচার হয়ে গেছে, এটা বাস্তবতা। যে এবং একই সঙ্গে যে এমন জায়গাতে চলে গেছে অর্থ, মানে বিশেষ করে যে ঋণ নেওয়া হয়েছে এবং সেখানে দেখা যেত যে শত শত কোটি টাকা ঋণ কোনো বিষয়ই নয়, এবং আনপ্রোডাক্টিভ বা যে কোনো ধরনের একটা সেক্টর যেগুলোতে আসলে কোনো কোম্পানি নেই, তো তার নামে আসলে এই ঋণগুলো নেওয়া হয়েছে এবং প্রভাবশালীরা এই কাজগুলো করেছেন। তো এখন যারা আত্মগোপনে আছেন, তো তাদের কাছে আমরা কিভাবে টাকা উদ্ধার করবো? একই সঙ্গে ওই যে প্রতিষ্ঠানগুলো, সেখানে তো হাজার হাজার জনবল নিয়োজিত আছে, এখন ওই কোম্পানিগুলোর উপরে তো চাপ সৃষ্টি করাটা একটু কঠিন। আবার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, পুরো প্রক্রিয়াটা জটিল, কিন্তু একেবারে যে অসম্ভব এরকম নয়। যে খেলাপি ঋণের অর্থ যেহেতু বাইরেও চলে গেছে একটা অংশ, তো সুতরাং ওইটাও আনতে হবে এবং একই সঙ্গে যে এখানকার টাকাগুলো উদ্ধার করতে হবে। তো আমাদের যে আইন আছে এই অর্থ ঋণ আদালত, সেখানে কিছু সংশোধন আসছে। আমি মনে করি যে আসলে পুরো বিষয়টা যেমন জটিল, তেমনি করে যে প্রায় 6 লক্ষ কোটি টাকা সেটা খেলাপি, এবং আরও কিন্তু খেলাপি বাড়ছে। এখন এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে, এটা আমার মনে হয় যে ঠান্ডা মাথায় এটা হাল ছেড়ে দিলে চলবে না। এবং একই সঙ্গে হয়তো কিছু অর্থ আমাদেরকে ক্ষতি হিসেবে দেখতে হবে, মানে ব্যাংকের এটা লস, ব্যাংক যেহেতু ইনভেস্ট করেছে, তো যে কোনো ইনভেস্টমেন্ট তো লস হয়, কিন্তু একেবারে জেনুইন কেস ছাড়া আমি মনে করি যে যারা ইচ্ছা করে খেলাপি হয়েছে এবং অর্থ পাচার করেছে তাদের বিষয়ে কোনো ছাড় নেই, বরং যে যারা ভালো ব্যবসায়ী কিন্তু কোনো কারণে হয়তো খেলাপি হয়ে গেছেন তাদেরটা যদি আমরা ক্ষতি হিসেবে চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে এটা একটা উইন উইন সিচুয়েশন করা সম্ভব। অতীতের কথা আমরা বললাম, ভবিষ্যতে যেন আর্থিক খাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেক্ষেত্রে আসলে কোন কোন জায়গায় জোর দেওয়া উচিত? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা সুশাসনের জায়গায় কিনা? ব্যাংকের গভর্নেন্সটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি, এটা হবে। এবং এই অন্তর্বর্তী সরকারের সময় তো এই গভর্নর এই কিছু কাজ শুরু করেছিলেন, এবং আমরা কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে দেখেছি যে হয়তো বোর্ড অফ ডিরেক্টরস এগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি পুরো ইকোসিস্টেমটা এখানে করাপ্ট হয়ে গেছে। মানে এখানে যে যারা নীতি নির্ধারক, মানে তারপরে যে ব্যবস্থাপক যারা রয়েছেন, যারা আসলে ঋণটাকে অনুমোদন করেছেন, তো তারা তো এটার সঙ্গে জড়িত ছিলেন, কারো তো কোনো শাস্তি হলো না। তো শুধুমাত্র এই বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ হয়ে গেলে তো আসলে ব্যাংকের যে পুরো একটা অভ্যাস হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে, তো সেটা তো কোনো পরিবর্তন হয়নি। তো সুতরাং আমার মনে হয় কি যে এখানে যেমন ভিজিলেন্স মনিটরিংটা ইম্পর্টেন্ট, একই সঙ্গে পুরো ব্যাংক খাতের জন্য মানে তার সংস্কারের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। এবং সরকার বারবার বলছে যে গভর্নেন্সটা ইমপ্রুভ করবে, কিন্তু আলটিমেটলি সেটার জন্য
সুনির্দিষ্ট পরিকল্পনাটা কি। এখন যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা হলো যে ব্যাংকগুলোর কাছ থেকে চাওয়া হচ্ছে, বা এই যে ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো প্রায় দিলেও হওয়ার পথে, তো তাদের কাছ থেকেও চাওয়া হচ্ছে তাদের পরিকল্পনা কি। এখন এইভাবে হলে তো হয় না, তার কারণ এই বাংলাদেশ ব্যাংক এটা পুরো ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে সেখানে পুরো তাদের দায়িত্বই হলো যে এই মনিটরিং, এবং তারাই আসলে অভিভাবক এই খাতের। তো তাদের আসলে সুনির্দিষ্ট গাইডলাইন দিতে হবে, টাইমলাইন দিয়ে দিতে হবে, যে টাইমের মধ্যে তাদেরকে রিকভার করার নিজেদেরই প্ল্যান তৈরি করতে হবে। এভাবে করলে আমি মনে করি যে আইনগত কাঠামো আছে বাংলাদেশে, এবং সরকারও যেহেতু পজিটিভ, সেক্ষেত্রে শাস্তিটা যদি যথাযোগ্য হয়, যারা বিগত সময়ে পাচার করেছেন বা খেলাপি ঋণের করেছেন, সেক্ষেত্রে কি আসলে এই বিষয়টি হ্রাস করা সম্ভব কিনা? না, শাস্তি তো আমাদের দিতেই হবে, মানে এতে কোনো রকমের ব্যত্যয় হওয়া যাবে না। এখন সমস্যা হয়ে গেছে যে আমরা কি বিষয়ে শাস্তি দিই, ধরে রেখেছি তাদেরকে জেলের মধ্যে, কিন্তু এই আর্থিক যে কেলেঙ্কারি, একদম। লুটপাট, দুর্নীতি, হ্যাঁ, এবং ব্যাংক লুট, তো সেগুলোর জন্য কি তাদেরকে সুনির্দিষ্ট ওই আইনের আওতায় তাদেরকে শাস্তি দিচ্ছি, একটা অন্তত শাস্তি দিয়ে দেখে আমরা, তাহলেও তো অন্তত কিছু বলতে পারি তাদেরকে। তো এইভাবে করে আমি মনে করি যে একদিকে শাস্তি, অন্যদিকে ব্যাংকগুলো রিকভারি টাইম লাইন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। জি, একদম 30 সেকেন্ডে যাচ্ছে আমানতকারীদের সুরক্ষায় ব্যাংকগুলো কি করতে পারে? আমানতকারীদের সুরক্ষাটা তাদের একটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, এবং সেটার জন্য যে কোনো ঘটনাই ঘটুক না কেন, তারা তাদের লাভ থেকে আমানতকারীদেরকে এই অর্থ দেবে, এবং কোনোভাবেই এই আমানতকারী যেন মনে না করেন যে তাদের যে আমানত সেটা হচ্ছে অরক্ষিত। তো এইরকম একটা সেন্স আসলে তাদেরকে দিতে হবে। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতের নানান বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএসএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।